আসসালামু আলাইকুম স্নেহের ছাত্রছাত্রী, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। তোমরা আমার বিভিন্ন শিটগুলো, ক্লাস লেকচার শুনবা, বিভিন্ন শিটগুলো প্রিন্ট করে নিতে পারবা। আজকে আমরা আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায় সামগ্রিক আয় ও ব্যয়। আজকে আমরা মূলত আগামী ক্লাসে আমরা আলোচনা করেছি স্বয়ংভূত ভোগ এবং পরিরচিত ভোগ কাকে বলে। অর্থাৎ এই ভোগ কিন্তু উৎপাদন পদ্ধতিতে ব্যয় সমীকরণের হচ্ছে যে উপাদান। তা আমরা প্রথম উপাদান হচ্ছে ভোগ, সেখানে আমরা ভোগ কাকে বলে আলোচনা করেছি। এখন আমরা দেখাবো এই ভোগ। আমরা বলেছিলাম ভোগ কয় প্রকার? দুই প্রকার। আমরা বলেছিলাম ভোগ হচ্ছে দুই প্রকার। তাহলে ভোগটা কি আগে যদি বলি তাহলে দাঁড়ায় মোট আয় থেকে মোট সঞ্চয় বাদ দিলে যা থাকে তাই ভোগ। আর এই ভোগ হচ্ছে দুই প্রকার, স্বয়ংভূত ভোগ, প্ররোচিত ভোগ, অর্থাৎ অটোনোমাস কনজামশন এবং ইনডিউস কনজামশন। গত ক্লাসে এটি বলেছি। এখন আমরা দেখব এই দুই ভোগ একই নয় কেন। আমাদের হেডিংয়ের প্রশ্ন যেটা, সেটা দেখো। আমাদের প্রশ্নটি হচ্ছে স্বয়ংভূত ভোগ ও প্ররোচিত ভোগ একই নয় কেন, অর্থাৎ এদের মধ্যে ভিন্নতা আছে কেন, অর্থাৎ পার্থক্য কোথায়? এরা এক নয়, এদের মধ্যে ভিন্নতা রয়েছে। অতএব আমাদের প্রশ্ন হচ্ছে স্বয়ংভূত ভোগ ও প্ররোচিত ভোগ একই নয় কেন। এখন মোট আয় থেকে সঞ্চয় বাদ দিলে যা থাকে ভোগ, আর ভোগ হচ্ছে দু প্রকার, স্বয়ংভূত ভোগ ও প্ররোচিত ভোগ। আমরা জানি স্বয়ংভূত ভোগ ও প্ররোচিত ভোগ এক নয়, এদের মধ্যে ভিন্নতা আছে। আমরা নিচেতে আলোচনা করব। প্রথমে আমরা এই পার্থক্য দেখাতে গেলে বা ভিন্নতা দেখাতে গেলে সংজ্ঞাগত ভিন্নতা দেখাতে পারি। আমরা জানি প্রথমেই সংজ্ঞা হচ্ছে দুটো ভোগের দু রকম। স্বয়ংভূত ভোগ হচ্ছে আয় প্রভাব মুক্ত ভোগকে স্বয়ংভূত ভোগ বলে। আয় প্রভাব মুক্ত ভোগকে স্বয়ংভূত ভোগ বলে, অর্থাৎ যে ভোগ আয় দ্বারা প্রভাবিত হয় না, তবে ভোগ করতে গেলেই অর্থ সামগ্রীর চাহিদা হয় এবং সেটি মেটাবার জন্য নির্দিষ্ট পরিমাণ দ্রব্য সামগ্রী সেবা ক্রয়ের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থেরও প্রয়োজন হয়। অতএব আয় সে স্বয়ংভূত ভোগই হোক আর প্ররোচিত ভোগই হোক, তা মেটাবার জন্য অর্থের প্রয়োজন হয়, কিন্তু চলমান আয় দ্বারা স্বয়ংভূত ভোগ প্রভাবিত হয় না। এজন্য আমরা বলে থাকি আয় প্রভাব মুক্ত ভোগকে স্বয়ংভূত ভোগ বলে। এবং প্ররোচিত ভোগ যা আয় দ্বারা প্রভাবিত, প্ররোচিত ও পরিচালিত হয়, তাকে আমরা প্ররোচিত ভোগ বলি। এক্ষেত্রে আয় দ্বারা প্রভাবিত ভোগকে প্ররোচিত ভোগ বলা হয়। অর্থাৎ আয় থাকলে ভোগ থাকবে, আয় না থাকলে ভোগ থাকবে না। আয় ওয়াই শূন্য হলে সি শূন্য হবে, ওয়াই বাড়লে ভোগ বাড়বে, আর ওয়াই কমলে অর্থাৎ আয় কমলে ভোগ কমবে। এভাবে আয় ভোগকে যখন প্রভাবিত করে, আয় শূন্য অবস্থায় ভোগকে শূন্য করে ফেলে, আয় বাড়লে ভোগ বেড়ে যায়, আয় কমলে ভোগ কমে যায়। এভাবে আয় দ্বারা যখন ভোগ পরিচালিত, প্রভাবিত বা প্ররোচিত হয়, তখন তাকে আমরা প্ররোচিত ভোগ বলি। প্ররোচিত ভোগকে আমরা প্ররোচিত ভোগ মেটাবার জন্য যে আয় ব্যবহার করা হয়, সে আয়কে আমরা আবার ব্যয়যোগ্য আয় বলে থাকি। তা এখন এটা গেল সংখ্যাগত পার্থক্য, একটি আয় দ্বারা প্রভাবিত ভোগ আর একটি আয়ের প্রভাবমুক্ত ভোগ। দুই হচ্ছে কালগত ভিন্নতা। কালগত ভিন্নতা আছে, অর্থাৎ ভোগের ক্ষেত্রে আমরা অপেক্ষক, দু রকম অপেক্ষক জানিয়ে থাকে। একটি স্বল্পকালীন ভোগ অপেক্ষক, একটি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। স্বল্পকালে
প্রভাবিত ভোগ, যেটা স্বল্পকালে নিয়ন্ত্রিত ভোগকে আমরা স্বল্পকালীন ভোগ অপেক্ষক বলি, আর অপরপক্ষে দীর্ঘকালীন সময় দ্বারা প্রভাবিত ভোগকে বা দীর্ঘকালীন চলক দ্বারা প্রভাবিত ভোগকে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক বলে থাকি। স্বল্পকালে কিছু উপকরণ রয়েছে যা ভোগকে প্রভাবিত করে, দীর্ঘকালে কিছু উপকরণ রয়েছে যা দীর্ঘকালীন ভোগকে প্রভাবিত করে। তাই এক্ষেত্রে স্বয়ংভূত ভোগ শুধুমাত্র স্বল্পকালে বিদ্যমান থাকে। স্বয়ংভূত ভোগ দীর্ঘকালে থাকে না, কারণ দীর্ঘ সময় পর্যন্ত কেউ কাউকে বসিয়ে খাওয়ায় না। দীর্ঘকাল পর্যন্ত নিজের আয় না থাকলে ভোগ মেটানো যায় না। সাময়িক সংকট, অভাব, অভিযোগ বা পরিস্থিতির কারণে মানুষ অন্যের ভোগ দ্বারা নিজের জীবন পরিচালনা করতে পারলেও দীর্ঘ সময় ধরে পারে না। এই জন্য স্বয়ংভূত ভোগের অস্তিত্ব শুধু রয়েছে স্বল্পকালে। এই জন্য আমরা বলি স্বয়ংভূত ভোগ শুধুমাত্র স্বল্পকালে বিদ্যমান থাকে। অপরপক্ষে প্ররোচিত ভোগ স্বল্পকাল ও দীর্ঘকাল উভয় কালেই প্ররোচিত থাকে। স্বল্পকালে আয় না থাকলে যেমন ভোগ কিছু স্থির ভোগ পরিচালিত হয়, আবার সেক্ষেত্রে আমরা জানি দীর্ঘকালে এই প্রভাবিত ভোগ মানে দীর্ঘকালে এই স্বয়ংভূত ভোগ থাকে না, শুধু আয় দ্বারাই পরিচালিত হতে হয়। স্বল্পকালে তাহলে প্ররোচিত ভোগ স্বল্পকালেও থাকতে পারে, দীর্ঘকালেও থাকতে পারে। এই জন্য স্বয়ংভূত ভোগ শুধুমাত্র স্বল্পকালে বিদ্যমান। অপরপক্ষে প্ররোচিত ভোগ, আমাদের 2 নম্বর পয়েন্ট, কালগত ভিন্নতা। স্বয়ংভূত ভোগ শুধুমাত্র স্বল্পকালে বিদ্যমান থাকে, অপরপক্ষে প্ররোচিত ভোগ স্বল্পকাল ও দীর্ঘকাল উভয়কালে বিদ্যমান থাকে। এখন স্বল্পকাল কাকে বলে, দীর্ঘকাল কাকে বলে যদি একটু বিশ্লেষণ করি তাহলে দাঁড়ায়, আমরা আমাদের শিল্পের ক্ষেত্রে, ফার্মের ক্ষেত্রে বা উৎপাদন ক্ষেত্রে কাল বলতে, স্বল্পকাল বলতে আমরা ওই সময়কে বুঝি যে সময়ে একটি শিল্পের নতুন ফার্ম প্রবেশ করতেও পারে না, প্রস্থানও করতে পারে না, এতটা কম সময়কে স্বল্পকাল বলা হয়। আর দীর্ঘকাল বলতে ওই সময়কে দীর্ঘকাল বলা হয় যখন কোনো শিল্পের অধীনে একটি নতুন ফার্ম প্রবেশও করতে পারে, ওখান থেকে বের হয়েও আসতে পারে, প্রস্থানও করতে পারে। এ ধরনের সময়কে উৎপাদন ক্ষেত্রে বা শিল্পের ক্ষেত্রে স্বল্পকাল ও দীর্ঘকাল বিবেচনা করা হয়। কিন্তু ভোগের ক্ষেত্রে অর্থনীতিতে কালের বিবেচনাটি একটু ভিন্ন রূপ পরিগ্রহ করে। সেটি হচ্ছে যতক্ষণ মানুষ নিজে অন্যের ভোগ, নিজের আয় থাকলেও অন্যের আয় দ্বারা ভোগ মিটিয়ে থাকে ততক্ষণ তার ওই সময়টাকে স্বল্পকাল বলা হয়। আবার কেউ অল্প বয়সেই নিজের আয় দ্বারা নিজেই পরিচালিত হয়, সে ব্যক্তির অল্প বয়সেই দীর্ঘকাল শুরু হয়ে যায়। উদাহরণ দিলে বলা যাবে, একজন ছাত্র আমাদের দেশে মাস্টার্স পাশ করে বিসিএস হোল্ডার হতে গেলে মনে করি 30 বছর সময় লাগে। এই 30 বছর সে বাবা মার আয় দ্বারা পরিচালিত হয়, তার যাবতীয় চাহিদা তার বাবার আয় থেকে মিটিয়ে থাকে। তাহলে এই ব্যক্তির 30 বছর বয়স হলেও সময়টা কিন্তু অনেক, কিন্তু সে স্বল্পকালীন ভোগ অপেক্ষকে তার অবস্থান থাকে। কারণ সেখানে মনে করি যে সে কিছু প্রাইভেট পড়ায় আর বাবার কাছ থেকে কিছু নেয়, তাহলে তার যে অংশটি সে বাবার কাছ থেকে নেয় এটি তার অটোনোমাস আয় ভোগ পরিচালনার জন্য ব্যবহার হয়, এবং প্ররোচিত যেটুকু সে নিজে মনে করি প্রাইভেট টিউশনি করে। তাহলে প্রাইভেট থেকে সে কিছু আয় পেল আর কিছু বাবার থেকে নিল। প্রাইভেটের আয় বাবার থেকে যেটা নিল সেটা দিয়ে সে অটোনোমাস ভোগ পরিচালনা করে, আর যেটা সে প্রাইভেট টিউশনের আয় থেকে ভোগ পরিচালনা করে সেটি প্ররোচিত ভোগ। এভাবে 30 বছর বয়স পর্যন্ত এই ছাত্রটি বা এই ব্যক্তিটি স্বল্পকালীন ভোগ অপেক্ষকে সে অবস্থান করছে, এবং তার ভোগের ক্ষেত্রে দুটো চলকই বিদ্যমান। স্বল্পকালে কী থাকলো? স্বল্পকালে প্ররোচিত ভোগও থাকলো, স্বয়ংভূত ভোগও থাকলো, প্ররোচিত ভোগও থাকলো। কোনো ব্যক্তির জীবনের যদি এভাবে একই সাথে স্বয়ংভূত ভোগ ও প্ররোচিত ভোগ যতক্ষণ থাকবে, যত বয়স পর্যন্ত থাকবে, বয়স বেশি হলেও, সময়ের রেঞ্জ বেশি হলেও এটিকে স্বল্পকাল বলা হবে। আর দীর্ঘকাল, মনে করি একটি বালক 12 বছর বয়স, তার বাবা মারা গিয়েছে, একমাত্র মাকে পরিচালনা করা বা সংসারের খরচ মেটাবার জন্য তার কেউ নেই। এক্ষেত্রে এই বাচ্চাটি মনে করি একটি রিক্সা ভাড়া নিয়েছে, সারাদিন সে রিক্সা চালায়, সেখান থেকে যে আয় করে তা দিয়ে সে তার মায়ের এবং নিজের
দৈনন্দিন চাহিদা, বাসা ভাড়া এগুলো সে মেটায়। তাহলে এই বাচ্চাটি কিন্তু এখানে তার কোনো অটোনোমাস নেই, কেউ তাকে কোনো সাহায্য বা ট্রান্সফার পেমেন্ট তার জীবনে নেই। কোথাও থেকে সে উপার্জনের বাইরে উপকরণ হিসেবে, সে শ্রমিক হিসেবে কাজ করে উপার্জন করছে। তার পকেটে কোনো সরকারি অর্থ বা কোনো সমাজের লোকের দান সদ্গা কোনোটাই আসছে না। অতএব এই ব্যক্তি ছোট মানুষ হলেও 12 বছরের জীবন তার, তারপরেও এই ছেলেটার জীবন দীর্ঘকালীন ভোগাপেক্ষকে বিদ্যমান। অর্থাৎ আমরা বলবো যে এখানে সময় নয়, উপকরণই বলে দেবে অপেক্ষকটি স্বল্পকালীন না দীর্ঘকালীন। যে অপেক্ষকে, যে কালে দুটো ভোগই থাকে, স্বয়ংভূত এবং প্ররোচিত, সেটি স্বল্পকাল বিবেচ্য, এটিকে স্বল্পকাল বলা হবে। 30 বছরের ওই ছাত্রটির জীবনটা স্বল্পকালের মধ্যে রয়েছে, অথচ অপরপক্ষে 12 বছরের এই বাচ্চাটি যেদিন সে ভালো রিক্সা চালাতে পারে, ভালো মন্দ খায়, যেদিন সে রিক্সা চালাতে যেতে পারে না, তার আয় না থাকলে তাদের ভোগ বন্ধ হয়ে যায়। এজন্য এটি, তার এই আয়টা তার ভোগকে প্রভাবিত করে। অতএব এই বালকটি দীর্ঘকালে অবস্থান করছে, আর বয়সী এই ছাত্র স্বল্পকালে অবস্থান করছে। অতএব আমরা কালগত ভিন্নতার ক্ষেত্রে বলতে পারি স্বয়ংভূত ভোগ শুধুমাত্র স্বল্পকালে বিদ্যমান থাকে, অপরপক্ষে প্ররোচিত ভোগ স্বল্পকাল ও দীর্ঘকাল উভয়কালে বিদ্যমান থাকে। আয় প্রভাবের ভিন্নতা। স্বয়ংভূত কখনো শূন্য হয় না, অর্থাৎ স্বয়ংভূত ভোগ কখনো শূন্য হয় না, এমনকি ওয়াই শূন্য হলেও। কিন্তু প্ররোচিত ভোগে আয় শূন্য হলে ভোগ শূন্য হয়, এবং আয় থাকলে ভোগ থাকে, আয় না থাকলে ভোগ থাকে না। অর্থাৎ আয়ের প্রভাবের ভিন্নতা হচ্ছে স্বয়ংভূত ভোগের ক্ষেত্রে আয় কোনো রকম প্রভাব ফেলতে পারে না, কিন্তু প্ররোচিত ভোগ পুরোটাই প্রভাবিত করে আয়। প্ররোচিত ভোগ একজন ব্যক্তির জীবনে থাকবে কি থাকবে না সেটা আয় নির্ধারণ করে থাকে। আয় শূন্য হলে প্ররোচিত ভোগ শূন্য, আয় বাড়লে প্ররোচিত ভোগ ধনাত্মক হবে, অর্থাৎ বাড়বে। আয় কমলে প্ররোচিত ভোগ হ্রাসমান হবে, অর্থাৎ কমবে। এখন আমরা এই বিষয়টিকে, দুটি ভোগের প্রবণতাকে বা বিষয়কে আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। একে আমরা বলি চিত্রগত পার্থক্য বা ভিন্নতা। আমরা আগেই বলেছি স্বয়ংভূত ভোগ এবং প্ররোচিত ভোগ এক নয়, এদের ভিন্নতা রয়েছে। কোথায় ভিন্নতা রয়েছে সেই ভিন্নতাগুলো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, চিত্রগত ভিন্নতা। দুদিকে দুপাশে দুটো চিত্র দেখতে পাচ্ছ। এ চিত্র স্বয়ংভূত ভোগ এবং বিচিত্র না, মানে বৈচিত্র্যময় না, বিচিত্রটি প্ররোচিত ভোগ নির্দেশ করছে। এখন দেখো, এ চিত্রটি আমরা বিশ্লেষণ করি। এ চিত্রের লম্ব অক্ষে রয়েছে এ চিত্র স্বয়ংভূত ভোগ, বি চিত্র প্ররোচিত ভোগ। আর দেখো, এই উলম্ব অক্ষে সি মানে ভোগ, এ চিত্রের উলম্ব অক্ষে ভোগ আর ভূমি অক্ষে ওয়াই বা আয় দেখানো হয়েছে। এখন যখন আয় মূল বিন্দুতে এখানে দুটো চলকই শূন্য, ভোগও শূন্য, আয়ও শূন্যের কম্বিনেশন বা সংযোগ বিন্দু ও, এই ওতে দুটি চলকের শূন্য মান নির্দেশ করে। অর্থাৎ এই অরিজিন ও বিন্দুতে সিও শূন্য, আয়ও শূন্য। যদি আমরা প্ররোচিত ভোগ বিবেচনা করি, এখানে শূন্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি রেখা এ সি ড্যাশ বা এ সি প্রাইম, এই রেখাটি মূলত স্বয়ংভূত ভোগ নির্দেশ করে। তাহলে এটি ভোগ রেখা, এটি সামগ্রিক ভোগ বা মোট ভোগ নির্দেশ করছে। এটি ভূমি অক্ষের ওয়াই রেখাটি, ও ওয়াই রেখাটি আয়, এবং এ সি প্রাইম রেখাটি স্বয়ংভূত ভোগ নির্দেশ করে। রেখাটির ফিগারের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি এসি রেখাটি ভূমি অক্ষের সমান এবং সমান্তরালভাবে অঙ্কিত হয়েছে। অর্থাৎ ও এ, খেয়াল করো একটু এদিকে চিত্রের দিকে, ও
ও এ ইকুয়াল এন, এখানে যদি আমি বলি এ জিরো বা ও জিরো, ও জিরো এবং এন ওয়াই ওয়ান এবং এম ওয়াই ওয়ান পরস্পর তিনটি বাহু সমান, এই বাহু, এই বাহু এবং এই বাহু পরস্পর তিনটি বাহু সমান। অতএব এ সি প্রাইম রেখাটি ভূমি অক্ষের শুধু সমান্তরালই নয়, সমান ও সমান্তরাল অর্থাৎ সমানভাবে সমান্তরাল। অর্থাৎ এটি একটি স্থির মান পরিগ্রহ করেছে। এখানে ও এ রেখাটি যে মান নির্দেশ করে, এন ওয়াই রেখাটি সেই মান নির্দেশ করে, এম ওয়াই টু রেখাটি একই মান নির্দেশ করে। যদি ও এর মান 50 হয় তাহলে এন ওয়াই ওয়ানের মান 50 হবে এবং এম ওয়াই টুর মানও 50 হবে। অর্থাৎ এদিকে আয় বাড়লেও স্বয়ংভূত ভোগ কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ দেখো এখানে আয় শূন্য ছিল, তখন স্বয়ংভূত ভোগ ছিল ও এ পরিমাণ। আয় শূন্য কিন্তু স্বয়ংভূত ভোগ শূন্য নয়। আমরা আগেই বলেছি আয় শূন্য হলেও স্বয়ংভূত ভোগ শূন্য হয় না। অতএব স্বয়ংভূত ভোগ এক্ষেত্রে ও এ পরিমাণ রয়েছে, অর্থাৎ আয় কিন্তু এই বিন্দুতে শূন্য। এই বরাবর স্বয়ংভূত ভোগ কিন্তু ও এ। এখন ও ওয়াই ওয়ান শূন্য থেকে আয় বৃদ্ধি পেয়ে, মনে করি কোনো ব্যক্তির চাকরি ছিল না, চাকরি হলো, তার বেতন বৃদ্ধি পেল, ও থেকে ওয়াই ওয়ানে গেল। কিন্তু খেয়াল করে দেখো তার আয় বর্ধিত হয়েছে, কিন্তু অটোনোমাস বা স্বয়ংভূত ভোগ ও জিরো রেখাটি যতখানি, এন ওয়াই ওয়ান রেখাটিও ততখানি। অর্থাৎ লম্ব অক্ষে যেহেতু আমরা ভোগ দেখাচ্ছি, এন ওয়াই ওয়ান কিন্তু লম্ব অক্ষ, অতএব এন ওয়াই ওয়ান কিন্তু ভোগ দেখাচ্ছে। অতএব আয় যখন এই বিন্দুতে আয় শূন্য ছিল, এই বিন্দুতে আয় শূন্য ছিল, তাহলে আয় শূন্য থাকা অবস্থায় অটোনোমাস ছিল, স্বয়ংভূত ভোগ ছিল ও এ। আয় বৃদ্ধি পেয়ে ও ওয়াই ওয়ান হওয়ার পরেও অটোনোমাস ভোগ কিন্তু একই রয়েছে, কারণ এন ওয়াই ওয়ান ইকুয়াল কিন্তু এ জিরো। আবার আয় আরও বৃদ্ধি পেয়ে ওয়াই ওয়ান থেকে ওয়াই টু হয়েছে। দেখো ভোগ বৃদ্ধি, আয় বৃদ্ধি পেয়েছে, ভোগ কিন্তু ততটুকু আছে, ভোগ রেখা কতখানি, এম ওয়াই টু, যা এন ওয়াই ওয়ানের সমান বা এ জিরোর সমান। তাহলে আয় বেড়ে শূন্য থেকে ওয়াই ওয়ান হয়েছে, ভোগ ও এই রয়েছে, আবার আয় আরও বৃদ্ধি পেয়ে ও ওয়াই টু হয়েছে, সেক্ষেত্রেও ভোগ এ ও রয়েছে। তার মানে অটোনোমাস ভোগের কোনো পরিবর্তন হয়নি। তাহলে আয় বললে আমরা এই চিত্রে কী দেখতে পাচ্ছি, আয় শূন্য থেকে ওয়াই ওয়ান ওয়াই টু হয়েছে, কিন্তু অটোনোমাস ভোগ একই রয়েছে, প্রতি ক্ষেত্রে পরস্পর সমান রয়েছে, অর্থাৎ স্থির একটা মান পরিগ্রহ করেছে। এজন্য আমরা বলি স্বয়ংভূত ভোগ কি স্থির। আর এক্ষেত্রে দেখো আয় বেড়েছে, এই আয়ের প্রভাব ভোগের উপরে ফেলতে পারেনি। আবার সি ভোগটাকে যে চিত্রকে যদি আমরা বি চিত্রকে ব্যাখ্যা করি, তাহলে এক্ষেত্রে দেখব, দেখো ভোগ রেখাটি একেবারে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা আঁকাই নেমি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যায়নি, অর্থাৎ এক সমকোণকে দ্বিখণ্ডিত করলে 90 ডিগ্রি হয়। এই রেখাটি কিন্তু 90 ডিগ্রির নিচে রয়েছে, কারণ প্ররোচিত আয়ের ক্ষেত্রে মানুষ যা আয় করে সবটা ভোগ করে না, বিধায় ভোগ রেখা সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলের নিচে অবস্থান নেয়। আমি 45 ডিগ্রি যদি এখান দিয়ে আঁকতাম, তাহলে দেখা যেত ভোগ রেখাটি কিন্তু ও সি প্রাইম রেখাটি, এটি হচ্ছে এ সি প্রাইম রেখাটি স্বয়ংভূত ভোগ, আর ও সি রেখাটি প্ররোচিত ভোগ রেখা। এই চিত্রেও, এই বি চিত্রের ক্ষেত্রেও ভোগ লম্ব অক্ষে, আয়কে ভূমি অক্ষে দেখানো হয়েছে, এবং ও সি প্রাইম রেখাটি প্ররোচিত ভোগ নির্দেশ করছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান নিয়েছে, এবং এখানে আয় শূন্য, ভোগও শূন্য। এই ভোগ কিন্তু উপর থেকে উত্থিত নয়, ভোগরেখাটি শূন্য থেকে উত্থিত। আর এই চিত্রে ভোগরেখাটি কিন্তু ভূমি অক্ষের অরিজিন থেকে একটু উপর থেকে উত্থিত, আর এই রেখাটি দেখো শূন্য থেকে উত্থিত হয়েছে। এটি ভূমি অক্ষের সমান্তরাল হয়েছে, এটি শূন্য থেকে বাম থেকে ডাইনে উত্থিত এবং একটি সরলরৈখিক রেখা। তো এক্ষেত্রে আমরা বিবেচ্য দেখতে পাচ্ছি আয় শূন্য ছিল, ভোগ শূন্য। আয় বেড়ে ও ওয়াই ওয়ান হয়েছে, ভোগ বেড়ে এন ওয়াই ওয়ান হয়েছে বা ওয়াই ওয়ান এন হয়েছে। আয় আরও ওয়াই ওয়ান থেকে ওয়াই টু আরও বেশি বেড়ে মোট আয় হয়েছে ও ওয়াই টু, সেক্ষেত্রে ভোগ বৃদ্ধি পেয়ে হয়েছে
ভোগ বৃদ্ধি পেয়ে হয়েছে এম ওয়াই টু। তোমরা দেখতে পাচ্ছ এম ওয়াই টু গ্রেটার দেন রেখাটি এম ওয়াই টু গ্রেটার দেন এন ওয়াই ওয়ান, অর্থাৎ এই রেখাটির চাইতে এম ওয়াই টু রেখাটি বড়। তা নির্দেশ করছে যে আয় বাড়ার সাথে সাথে ভোগ ছিল এন ওয়াই ওয়ান, আয় বেড়ে বেশি হয়, ভোগ হয়েছে এম ওয়াই টু। কিন্তু এটাও লক্ষণীয়, দেখো মোট আয় হয়েছে ও ওয়াই টু, কিন্তু এতখানি ধরলে ভোগ কিন্তু এখানে উঠে যাওয়ার কথা, এতখানি তা কিন্তু যায়নি, অর্থাৎ আয়ের চাইতে তুলনামূলক ভোগ রেখাটি কিন্তু ছোট। এখানে মোট আয় রেখাটি কতটুকু, ও ওয়াই টু, ভোগ রেখাটি কতটুকু এম ওয়াই টু। কোন রেখাটি বড়, ও এম ওয়াই টু রেখাটি বড়, অর্থাৎ আয় বেশি আর ভোগ হচ্ছে কম, রেখাটি ছোট। এজন্য আমরা আগেই বলেছি আয় বাড়লে ভোগ বাড়ে, তবে আয় যে হারে বাড়ে ভোগ সে হারে বাড়ে না, তার চাইতে কম হারে বাড়ে, কারণ মানুষের মধ্যে রয়েছে সঞ্চয় প্রবণতা। তা যাই হোক, এক্ষেত্রে তোমরা লক্ষ্য করছো কি যে ভোগ শূন্য হলে, ওয়াই শূন্য হলে ভোগ শূন্য হয় প্ররোচিত ভোগের ক্ষেত্রে। আয় বাড়লে ভোগ বাড়ে, আয় আরও বাড়লে ভোগ আরও বাড়ে। এখন যদি মনে করি ওয়াই টু থেকে আয় হ্রাস পেয়ে ওয়াই ওয়ান হয়, ভোগ হ্রাস পেয়ে দেখো আগের ভোগের চাইতে ছোট হয়ে যাবে, আর কোনো কারণে আয় যদি শূন্য হয়ে যায় ভোগ আবার শূন্য হয়ে যাবে। এভাবে আয় ভোগকে প্রভাবিত করে। এখন আমরা দেখব রেখার ক্ষেত্রে কি পার্থক্য রয়েছে। 5 নম্বর ভিন্নতা। 5 নম্বর ভিন্নতা দেখো যে রেখাগত ভিন্নতা। এ চিত্রে এসি রেখাটি স্বয়ংভূত ভোগ, যা ভূমি অক্ষের সমান্তরাল, সমান ও সমান্তরাল। আর বি চিত্রে ও সি প্রাইম রেখাটি প্ররোচিত ভোগ রেখা, যা বাম থেকে ডাইনে ঊর্ধ্বগামী এবং সরল রৈখিক। এসি রেখাটি ভূমি অক্ষের উপর থেকে এবং এসি রেখাটি ভূমি অক্ষের উপর থেকে উত্থিত, আর স্বয়ংভূত ভোগ রেখাটি মূল বিন্দু অরিজিন থেকে বাম দিকে উত্থিত, অর্থাৎ মূল বিন্দু থেকে উত্থিত। এটি রেখাগত পার্থক্য বা ভিন্নতা। এবার দেখো 6 নম্বর। এসি প্রাইম রেখাটি স্থির ভোগ নির্দেশ করে। এসি প্রাইম এর হেডিং দিতে হতো, এসি প্রাইম রেখাটি স্থির ভোগ নির্দেশ করে। এসি প্রাইম স্থির ভোগ নির্দেশ করে। প্রতি ক্ষেত্রে ভোগ দেখো একই রয়েছে। তাহলে এই সমান্তরাল কোনো অক্ষের সাথে সমান্তরাল হলে ওই রেখাটি ওই অক্ষের উপকরণের সাথে সমতা ঘোষণা করে বা স্থির মান প্রদর্শন করে। যদি এটি লম্ব অক্ষের সাথে স্থির হতো সেক্ষেত্রে আয় স্থির হয়ে যেত। এখন এটি ভূমি অক্ষের সমান্তরাল হয়, ভোগ স্থির মান পরিগ্রহ করেছে। অতএব আমরা বলতে পারছি এসি রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল, বিধায় এটি স্থির মান নির্দেশ করছে। অপরপক্ষে ওসি রেখাটি পরিবর্তনশীল ভোগ নির্দেশ করে, অর্থাৎ আয় বাড়লেও প্রতি ক্ষেত্রে স্বয়ংভূত ভোগ সমান, অর্থাৎ আয় বাড়লেও প্রতি ক্ষেত্রে স্বয়ংভূত ভোগ সমান, যেহেতু এ ও ইকুয়াল এন ওয়াই ওয়ান ও ওয়াই ওয়ান। কিন্তু প্ররোচিত ভোগ রেখাটি কী করছে, প্রতি ক্ষেত্রেই স্বয়ংভূত ভোগ এম সমান, অর্থাৎ আয় বাড়ার সাথে সাথে এটা বাড়ে। অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রে ও এ ইকুয়াল এন ওয়াই ইকুয়াল এম ওয়াই টু। এখানে যে ও ওয়াই টু দিয়েছি এটি ও ওয়াই টু না, এম ওয়াই টু হবে। আবার খেয়াল করো, এখানে আমরা যে ও ওয়াই টু দিয়ে ফেলেছি এটি হবে এম ওয়াই টু, অর্থাৎ পরস্পর 3টি রেখা সমান। এটি স্বয়ংভূত ভোগের স্থির অবস্থা নির্দেশ করে। আর এই রেখাটি দেখো বাম থেকে বর্ধনশীল, ডাইন ঊর্ধ্বগামী, এটি পরিবর্তনশীল ভোগ নির্দেশ করে। এবং এক্ষেত্রে দেখো এই শূন্যের চাইতে এটি বড়, এন ওয়াই ওয়ান বড়, ভোগ শূন্যের চাইতে এন ওয়াই ওয়ান বড়, তার চাইতে এম ওয়াই টু ভোগ বড়। সেই হিসেবে আমরা দেখিয়েছি 0 লেস দেন ও ওয়াই ওয়ান লেস দেন ও ওয়াই টু। এটা অপোজিটে দেখানো যেত, ও
আইটা প্রতি ক্ষেত্রে বর্ধিত হয়েছে, খেয়াল করো। 0i থেকে y1i বেশি, y এর সাথে y2i বেশি, তাহলে আই বেড়েছে। আই বাড়ার সাথে সাথে কি হয়েছে এক্ষেত্রে, এই আই যেমন বেড়েছে অনুরূপভাবে ভোগও কিন্তু বেড়েছে। অর্থাৎ ভোগের ক্ষেত্রে দেখালে my2 গ্রেটার দেন my2 গ্রেটার দেন ny2 গ্রেটার দেন 0। ভোগের ক্ষেত্রে আই যেমন বেড়েছে, অর্থাৎ প্ররোচিত ভোগ আয় বাড়ার সাথে সাথে আয় বাড়ে, সাথে সাথে আয় বাড়ে, সেহেতু আয়ের অবস্থা হয় 0 ও y1, 0 গ্রেটার লেস দেন ও y1 লেস দেন ও y2। অপোজিটে এটাকে বলা যায় ভোগের ক্ষেত্রে 0 লেস দেন ny1 লেস দেন my2, বা my2 গ্রেটার দেন ny2 গ্রেটার দেন 0। অর্থাৎ আয় যত বাড়ে ভোগও তত বাড়ে, তবে আয় যে হারে বেড়েছে ভোগ সে হারে বাড়ে না। অর্থাৎ y2 আয়ের ক্ষেত্রে ভোগ বেড়ে সর্বোচ্চ হয়েছে my2। তোমরা দেখতে পাচ্ছ y2 পরিমাণ রেখাটি my2 রেখা চাইতে বড়, তার মানে আয় বেশি ভোগ কম। এভাবে স্বয়ংভূত ভোগ আয়কে প্রভাবিত করেছে। অতএব আমরা বলতে পারি স্বয়ংভূত ভোগ ও প্ররোচিত ভোগ আসলে দুটি ভিন্ন প্রকৃতির, ভিন্ন চিত্র দ্বারা প্রদর্শন করতে হয়। তোমাদের সামনের ক্লাসে আমরা ইনশাল্লাহ আবার এর পরবর্তী অংশ, এর পরের পৃষ্ঠাও এখনই দেখাবো, বলছি এখনই আমরা এর পরের পৃষ্ঠায় যাব, যেখানে আমরা দেখাবো যে আমরা কাল বিশ্লেষণ করেছি। এই কালের ভিত্তিতে ভোগ অপেক্ষক দুই প্রকার, সেই ভোগ অপেক্ষক এখন আমরা দেখাবো। এতক্ষণ আমরা আলোচনা করলাম স্বয়ংভূত ভোগ ও প্ররোচিত ভোগের সম্পর্ক বলতে পারো, এটিকে আমরা পার্থক্য হিসাবে বিশ্লেষণ করতে পারি। তো এখন আমরা ভোগ অপেক্ষক, যেহেতু আমাদের ব্যয় পদ্ধতির যে সমীকরণ y = c + i + g + x - m, তার প্রথম উপাদানটি হচ্ছে ভোগ। আমরা এই জন্য ভোগের বিষয়টা আলোচনা করছি। এখন সংক্ষেপে ভোগ অপেক্ষক কি, কয় প্রকার তা আমরা আলোচনা করব। কনজামশন ফাংশন বা ভোগ অপেক্ষক, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে কনজামশন ফাংশন। এই ভোগ অপেক্ষক কাকে বলে? যারা তোমরা যোগান অপেক্ষক ও চাহিদা অপেক্ষক শিখেছ, অনুরূপভাবে ভোগ অপেক্ষক বিশ্লেষণ করা যায়। আমরা চাহিদা অপেক্ষকের ক্ষেত্রে বলে থাকি কি, দামের সাথে চাহিদার যে গাণিতিক সম্পর্ক তাকে ভোগ চাহিদা অপেক্ষক বলে। আর সঞ্চয়ের ক্ষেত্রে, চাহিদার ক্ষেত্রে, যোগানের ক্ষেত্রে বলে থাকি যে দামের সাথে যোগানের যে গাণিতিক সম্পর্ক তাকে আমরা যোগান অপেক্ষক বলে থাকি। তবে চাহিদার ক্ষেত্রে দাম ও চাহিদার মধ্যে সম্পর্ক বিপরীত সম্পর্ক বিদ্যমান, আর যোগানের ক্ষেত্রে দাম ও চাহিদার সাথে সমমুখী সম্পর্ক বিদ্যমান। এখানে আমরা বলবো সেই সূত্র ধরে, সেই একই কায়দায় সংজ্ঞায়িত করে বলবো যে আয়ের উপরে, আয় মানে ওয়াই, আয়ের উপরে ভোগের সি, যেটা নির্ভরশীলতার গাণিতিক সম্পর্ককে ভোগ অপেক্ষক বলে। অর্থাৎ ওয়াইয়ের উপরে সি এর গাণিতিক সম্পর্কে, নির্ভরশীলতার গাণিতিক সম্পর্ককে ভোগ বলে। আরও ভালোভাবে বললে ওয়াইয়ের উপর ভোগের নির্ভরশীলতার গাণিতিক সম্পর্ককে ভোগ বলে। তাহলে গাণিতিক সম্পর্ক কেমন? এখানে আমরা জানি আয় বাড়লে ভোগ বাড়ে, আয় কমলে ভোগ কমে। তাহলে আয় ও ভোগের মধ্যে কোন ধরনের সম্পর্ক? সমমুখী সম্পর্ক। এই সম্পর্ক যখন গাণিতিকভাবে দেখানো হয় তাকে আমরা ভোগ অপেক্ষক বলি, আর এইটাকে যখন জ্যামিতিকভাবে দেখানো হয় তখন আমরা তাকে ভোগ রেখা বলি। যা আমরা স্বয়ংভূত ভোগ ও প্ররোচিত ভোগ বিশ্লেষণের সময় যে রেখা দেখেছি ওটি হচ্ছে জ্যামিতিক সম্পর্ক, আর অপেক্ষক বললে আমরা শুধু গাণিতিক সম্পর্ক বিশ্লেষণ করি। এখানে আমরা গাণিতিক সম্পর্ক দেখাবো, অর্থাৎ ওয়াইয়ের পরে আয়ের নির্ভরশীলতার গাণিতিক সম্পর্ককে হচ্ছে যে ওয়াই, আয়ের উপরে ভোগের
গাণিতিক সম্পর্ককে ভোগাপেক্ষক বলে। অর্থাৎ কি দাঁড়ালো, সি ইকুয়াল এ ফাংশন ওয়াই, এটি ভোগাপেক্ষক। কালের ভিত্তিতে ভোগাপেক্ষক দু প্রকার, সেটি স্বল্পকালীন ভোগাপেক্ষক এবং দীর্ঘকালীন ভোগাপেক্ষক। এখন আমরা বলবো স্বল্পকালীন ভোগাপেক্ষক কাকে বলে। যে ভোগাপেক্ষকে স্বয়ংভূত ভোগ ও প্ররোচিত ভোগ উভয়ই বিদ্যমান থাকে তাকে স্বল্পকালীন ভোগাপেক্ষক বলে। যেমন সি ইকুয়াল এ প্লাস বিওয়াই, এক্ষেত্রে তথা স্বল্পকালীন ভোগ অপেক্ষকে এ হচ্ছে স্বয়ংভূত ভোগ এবং বি ওয়াই প্ররোচিত ভোগ। এ ও বি দুটো প্যারামিটার, এই প্যারামিটারটা আই দ্বারা প্রভাবিত নয়, বি প্যারামিটারটা ভোগ প্রবণতা, এখানে বিকে ভোগ প্রবণতা বলা হয়। প্রোপেনসিটি টু কনজাম হচ্ছে বি, আর বিকে প্রভাবিত করে ওয়াই, তাই বি ওয়াই দিয়ে হয়েছে প্ররোচিত ভোগ। তাহলে যে ভোগ অপেক্ষকে দুটো উপাদানই বিদ্যমান, অর্থাৎ দু ধরনের ভোগই বিদ্যমান, স্বয়ংভূত ভোগ ও প্ররোচিত ভোগ, তাকে আমরা কি বলছি, স্বল্পকালীন ভোগ অপেক্ষক। এবার দেখো দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। যে ভোগ অপেক্ষকে শুধুমাত্র প্ররোচিত ভোগ বি ওয়াই বিদ্যমান তাকে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক বলে, তাকে দীর্ঘকালীন অপেক্ষক বলে। কিসের ক্ষেত্রে, ভোগের ক্ষেত্রে। যে ভোগ অপেক্ষকে শুধুমাত্র প্ররোচিত ভোগ বি ওয়াই এইটুকু থাকবে তাকে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক বলে। এটি দেখো এক্ষেত্রে দেখো সি ইকুয়াল বি ওয়াই, এটি একটি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। নিম্নে আমরা দীর্ঘকালীন এবং স্বল্পকালীন ভোগ অপেক্ষকের চিত্র দিলাম, অপেক্ষকের চিত্র দেয়া হলো। দেখো এটি হচ্ছে এ চিত্রটি স্বল্পকালীন ভোগ অপেক্ষক এবং বি চিত্রটি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক নির্দেশক। এখানে তোমরা দেখতে পাচ্ছ লম্ব অক্ষে ভোগ, ভূমি অক্ষে ওয়াই আই, এ সি প্রাইম স্বয়ংভূত ভোগ, এ ডাবল প্রাইম এ সি ডাবল প্রাইম রেখাটি প্ররোচিত ভোগ রেখা। অর্থাৎ দুটো ভোগ রেখার কম্বিনেশনে বা সমষ্টিকরণের ফলে এই যে মোট ভোগ পাওয়া গিয়েছে, এই যে এম ওয়াই টু মোট ভোগ, এন ওয়াই টু মোট ভোগ, এই ভোগের মধ্যে এই অংশটি প্ররোচিত ভোগ, নিচের অংশটি স্বয়ংভূত ভোগ, দুটি ভোগ যোগ করে স্বয়ংভূত ভোগ পাওয়া যায়। এখন আমরা দেখাচ্ছি যে আর এসি খেয়াল করো তোমরা, ওসি যে রেখাটি, ওসি রেখাটি দীর্ঘকালীন, বিচিত্রে গেলে ওসি রেখাটি দীর্ঘকালীন ভোগ রেখা, আর ওই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের একটি রেখা যেটি ভোগ ও আয়কে দ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ এটি একটি এক সমকোণের চিত্র, এটি একটি এক সমকোণ, এক সমকোণকে দ্বিখণ্ডিত করলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের রেখা পাওয়া যায়। অর্থাৎ এই অংশে এটাকে যদি আমরা ক্ষেত্রফল করে দ্বিখণ্ডিত করতাম তাহলে দাঁড়াতো কি, এই অংশে যে পরিমাণ ভোগ নির্দেশ করে এই অঞ্চলে সেই পরিমাণ আয় নির্দেশ করে। অর্থাৎ এক সমকোণকে দ্বিখণ্ডিত করে 90 ডিগ্রিকে দ্বিখণ্ডিত করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের একটি রেখা পেয়েছি, আর ভোগ রেখা তার নিচে অবস্থান করছে। তাতে প্রমাণ করে যে ভোগ হচ্ছে যত আয় তত ভোগ হচ্ছে না, অর্থাৎ আয়ের চাইতে ভোগ নিচে রয়েছে, কারণ মানুষ সঞ্চয় করে। যাই হোক, আমরা এ চিত্রে ফিরে আসি। এ চিত্রে খেয়াল করো, এ চিত্রে প্রথম অংশে y1 প্লাস এল, y1 এল এই অংশটি স্বয়ংভূত ভোগ যোগ ln প্ররোচিত ভোগ। এভাবে স্বয়ংভূত ভোগের ক্ষেত্রে আমরা কি পেয়েছি, স্বয়ংভূত ভোগের ক্ষেত্রে মোট ভোগ পেয়ে গিয়েছি। এটা কোন বিন্দুর ক্ষেত্রে, অর্থাৎ y1 আয়ে, y1 আয়ে এবং ln এবং স্বয়ংভূত ভোগ y1l, y1l। তাহলে যখন আই ও y1
তখন স্বয়ংভূত ভোগ Ly1 এবং প্ররোচিত ভোগ Ln। তাহলে এখন স্বয়ংভূত ভোগ Ly1 প্লাস Ln যোগ করলে পাওয়া যায় মোট ভোগ। এবং y2i এর ক্ষেত্রে যদি যায় তাহলে y2i এর ক্ষেত্রে স্বয়ংভূত ভোগ একই Ky2 এবং প্ররোচিত ভোগ দেখো আয় বাড়ার কারণে এই রেখার চাইতে এম কে রেখাটি বড়, অর্থাৎ আয় বাড়ায় ভোগ বেড়েছে। প্ররোচিত ভোগ তাহলে কতটুকু Km। এখন তাহলে y2i ও y2i ভোগ নির্ণয় করতে গেলে আমাকে যোগ করতে হবে y2k প্লাস Km, এটি হচ্ছে মোট ভোগ। এখন আমরা বি চিত্রের ও বিন্দুতে এখানে আসি। লক্ষ্য করো এখানে ভোগ এবং আয় দুটোই শূন্য, আয় শূন্য বলে ভোগও শূন্য। তাহলে ও বিন্দুতে আয় শূন্য এবং ভোগ শূন্য, তাহলে ও বিন্দুতে কনজামশন C=0 হবে। আবার আয় বেড়ে OY1i এ কী হবে, ভোগ কতখানি হবে NY1। আবার আয় বেড়ে আরও বাড়লো Y2 হলো, ভোগ হবে কতখানি My2 বা Y2m, যা NY1 এর চাইতে My2 রেখা বড়। অর্থাৎ আয় বাড়ার সাথে সাথে আমরা ত্রিভুজগুলোর আকৃতি ক্রমেই বেড়েছে দেখতে পাচ্ছি। অর্থাৎ যখন Y1i ছিল তখন ত্রিভুজটি ছিল ও Y1n, যা ছোট্ট ত্রিভুজ। এবার আয় বেড়ে ও Y2 হয়েছে, এবার ত্রিভুজটি হয়েছে আমাদের ও Y2m, অর্থাৎ আয় বাড়ার সাথে সাথে ভোগ বেড়েছে। তবে এই চিত্রটি এটিও নির্দেশ করছে যে আয় যে হারে বেড়েছে ভোগ সে হারে বাড়েনি, কারণ আয় ও Y2 কিন্তু সর্বোচ্চ ভোগ মোট ভোগ My2, যা OY2i এর চাইতে My2 রেখাটি ছোট। অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত ভোগ পৌঁছাতে পারেনি মানে এই ক্ষেত্রফলটি সঞ্চয় নির্দেশ করে। এই যে 45 ডিগ্রি থেকে BY পর্যন্ত এই যে ত্রিভুজটি, এটি মূলত ব্যক্তির সঞ্চয় নির্দেশ করে। তাহলে আমরা আবার বলতে পারি দীর্ঘকালে থাকে শুধু কি থাকে, প্ররোচিত ভোগ থাকে। আয় বাড়লে ভোগ বাড়ে, আয় কমলে ভোগ কমে, আয় শূন্য হলে ভোগ শূন্য হয়। এটি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক বিশ্লেষণের চিত্র। এবং এটিও যে দীর্ঘকালে মানুষ সঞ্চয় করবে, মানুষের মধ্যে রয়েছে সঞ্চয় প্রবণতা। অতএব আয় যে হারে বাড়ে, আয় বাড়লে ভোগ বাড়ে, তবে আয় যে হারে বাড়ে ভোগ সে হারে বাড়ে না। এখন আমি বলবো যে তাহলে তোমরা দেখতে পেলে যে স্বল্পকালীন ভোগ অপেক্ষক কাকে বলে। স্বল্পকালীন ভোগ অপেক্ষক C=A+BY, দুটি উপাদানের সমষ্টি, প্ররোচিত ভোগ এবং স্বয়ংভূত ভোগ এবং প্ররোচিত ভোগ। আর দীর্ঘকালে রয়েছে শুধুমাত্র C+BY, অর্থাৎ একটি উপাদান এখানে বিদ্যমান। অতএব স্বল্পকালীন ভোগ অপেক্ষকের চিত্র এ চিত্র এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষক বিশ্লেষণের জন্য বি চিত্রটি বিশ্লেষণ করা আবশ্যক। তোমরা আশা করি তোমরা বুঝেছ এবং এগুলোকে তোমরা নোট আকারে নিতে পারো, লেকচারটাকেও বারবার শুনতে পারো। তোমাদের যেটা সুবিধা হয় সেভাবে তোমরা বিষয়গুলো আয়ত্ত করবে আশা করছি। এবং তোমরা এটা বারবার দেখবে, বারবার লেকচারটা ওপেন করবে, দেখবে, শিখবে, বুঝবে। না বুঝতে পারলে আমার কাছে সরাসরি প্রশ্ন করতে পারবে। আমি ইনশাল্লাহ তোমাদের পরবর্তী ক্লাসে এসব তোমাদের কমেন্টমেন্টগুলো তোমরা জানিয়ে দিবা। আমি ইনশাল্লাহ সেই অনুযায়ী তোমাদের সেই কমেন্টমেন্টের প্রশ্নের আলোকে জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, তোমরা সুন্দর থাকো, এই কামনায় আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।